হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস 7। আজ আমি তোমাদের টেক্সট বইয়ের প্রথমে যে রিভিশন লেসন আছে সেটা নিয়ে আলোচনা করব। রিভিশন লেসন অর্থাৎ পূর্বপাঠের অনুশীলনী, অর্থাৎ তোমরা এর আগের ক্লাসে যা শিখেছো তার মধ্যে থেকেই তোমাদের এই অ্যাক্টিভিটিগুলো দেওয়া আছে। সেখান থেকেই সেই সমস্ত নলেজের ওপর নির্ভর করে এই অ্যাক্টিভিটিগুলো দেওয়া আছে। এগুলো সহজেই আমরা করতে পারবো। চলো আমরা আমাদের আলোচনা শুরু করি। দেখো, প্রথমেই আছে অ্যাক্টিভিটি 1-এ কি বলা হয়েছে, টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অপশানস। টিক মানে টিক দাও, এবার টিক দাও দ্য কারেক্ট আনসার, সঠিক উত্তরটা ফ্রম দ্য গিভেন অপশানস। এই যে এখানে দুটো করে অপশান দেওয়া আছে, যেটা সঠিক হবে তার মাথায় টিক দাও। দেখো, আই অ্যাম অর ইজ নীলোফার, তার মানে আমি হই নীলোফার। তোমরা জানো আই এর পর কি ইস হয়? কখনোই হয় না। তাহলে কি হয়? আই অ্যাম, আমি হই, তাহলে অ্যামের মাথায় আমরা টিকটা দেব। আই অ্যাম নীলোফার, আমি হই নীলোফার। আই অ্যাম অর ইজ এ গার্ল, মানে আমি হই একজন মেয়ে। তাহলে সেই আই এর পরে ইজ হয় না, তাহলে সহজেই বুঝতে পারছো অ্যাম হবে। আই অ্যাম এ গার্ল। আই স্টাডি ইন ক্লাস 7, অর্থাৎ আমি ক্লাস 7-এ পড়ি। দেয়ার ইজ অর আর 40 স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস, আমাদের ক্লাসে 40 জন ছাত্র আছে। তাহলে এখানে যেহেতু 40 স্টুডেন্টসের কথা বলা হয়েছে, তাই এটা কি হয়ে যাবে? আর হবে। যদি একজন স্টুডেন্ট হতো তাহলে কিন্তু ইজ হতো। যেহেতু একের বেশি, তাই এটা প্লুরাল নাম্বার আছে বলে এখানে আমাদের আর দিতে হবে। দেয়ার আর 40 স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস। সাম ইজ অর আর বয়েজ অ্যান্ড আদার্স অ্যাম অর আর গার্লস। এখানেও দেখো বয়েজ আছে প্লুরালে, আবার গার্লসও আছে প্লুরালে। তাই দুটো ক্ষেত্রেই আমরা কি করব? আর করব, অর্থাৎ হয়ে যাবে সাম আর বয়েজ অ্যান্ড আদার্স আর গার্লস। সীমা, শামীম অ্যান্ড রোহিণী অ্যাম অর আর মাই ফ্রেন্ডস, এরা হয় আমার বন্ধু। তাহলে দেখো 3 জনের নাম দেওয়া হয়েছে। আর অ্যাম কোথায় বসে? শুধুমাত্র আই এর পরে আমি হই বোঝাতেই আই অ্যাম ব্যবহার করা হয়, তাই অ্যাম হবে না। তাহলে এখানে আমাদের এটার উত্তর কী হয়ে যাবে? আর। তাহলে সীমা, শামীম অ্যান্ড রোহিণী আর মাই ফ্রেন্ডস। রোহিণী ইজ অর আর দ্য বেস্ট স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস, রোহিণী হলো আমাদের ক্লাসের সবথেকে ভালো ছাত্রী। তাহলে রোহিণী একজন বোঝাচ্ছে, তাই আর হবে না, সেক্ষেত্রে কি হবে? ইজ। তাহলে হবে রোহিণী ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস। সি ইজ অর আর ভেরি ফন্ড অফ মি, সে আমার খুব প্রিয়। তাহলে সি এর পরে আর হবে না, কি হয়ে যাবে? ইজ। সি ইজ ভেরি ফন্ড অফ মি। এরপরে অ্যাক্টিভিটি 2, জয়েন দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ অ্যান্ড অর বাট। ওয়ান ইজ ডান ফর ইউ, বলছে এই সেন্টেন্সগুলো অ্যান্ড মানে কি এবং বিউটি, বাট মানে কিন্তু, এগুলো দিয়ে যুক্ত করো। একটা তোমার জন্য করা আছে। দেখো, এর কোশ্চেনটা পড়ে আনসারটা দেখি, তাহলে বাকিগুলো করতে আমাদের সুবিধে হবে। ইন ইন্ডিয়া মানে ভারতবর্ষে সামার ইজ হট, গ্রীষ্মকাল হয় গরম, ফুল স্টপ। ইন ইন্ডিয়া ভারতবর্ষে উইন্টার ইজ কোল্ড, শীতকাল হয় ঠান্ডা। তাহলে এটা জয়েন করলে আমরা একটা সেন্টেন্সে নিয়ে গেলে এরকম বলবো, ভারতবর্ষে, দুবারই ভারতবর্ষে কথাটা দেওয়ার দরকার নেই। ভারতবর্ষে গ্রীষ্মকাল হয় গরম কিন্তু শীতকাল হয় ঠান্ডা। যখনই কোনো বিপরীত ধারণা দেবে যে গরম ঠান্ডা, বড় ছোট, উঁচু নিচু, সেক্ষেত্রে আমরা কি বাটটাকে ব্যবহার করব। তাহলে এখানে ইন ইন্ডিয়াটা দুবার লেখার দরকার নেই, তাই ইন ইন্ডিয়া একবারই লেখা হয়েছে। ইন ইন্ডিয়া সামার ইজ হট বাট উইন্টার ইজ কোল্ড, এভাবে করা হয়েছে। এরপর বাকিগুলো আমরা দেখি। এ মাউস ইজ এ স্মল অ্যানিম্যাল অ্যান্ড এলিফ্যান্ট ইজ এ লার্জ অ্যানিম্যাল, একটি ইঁদুর হলো একটি ছোট প্রাণী, একটি হাতি হলো একটি বড় প্রাণী। তাহলে এখানেও কি বিপরীত ধারণা দিচ্ছে, তাহলে আমরা কি করব? বাট দিয়ে সেন্টেন্সটা জয়েন করব। তাহলে এটার আনসার কি হবে? এ মাউস ইজ এ স্মল অ্যানিম্যাল বাট অ্যান এলিফ্যান্ট ইজ এ লার্জ অ্যানিম্যাল। শেয়ারটা, আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ পেন্সিল, আমার একটি পেন আছে, আমার একটি পেন্সিল আছে। তাহলে কি হবে শেয়ারটা? এবার আই হ্যাভ, আমার আছে, এখানে কোনো বিপরীত ধারণা নেই। তাহলে আমার একটা পেন আর একটা পেন্সিল আছে, তাহলে অ্যান্ড দিয়ে যুক্ত করব। তাহলে আই হ্যাভ কথাটা আবার দুবার দেওয়ার দরকার নেই, কি লিখবো? আই হ্যাভ এ পেন অ্যান্ড এ পেন্সিল।
তারপরে দেখো ডিএরটা, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, সূর্য পশ্চিম দিকে যায়, অস্ত যায়। তাহলে দ্য সান এটার সম্পর্কেই কিন্তু বলা হয়েছে একটা জিনিস, তাই দ্য সানকে আর আমরা দুবার লিখবো না। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, অ্যান্ড সেটস ইন দ্য ওয়েস্ট, পশ্চিম দিকে অস্ত যায়। মাই ফাদার ইজ টল, হি ইজ লিন, আমার বাবা হয় লম্বা। হি ইজ লিন, লিন মানে পাতলা বা দুর্বল, তিনি হন দুর্বল। তাহলে কি হবে? মাই ফাদার ইজ টল অ্যান্ড লিন, লম্বা এবং দুর্বল। তারপরটা দেখো এফেক্টটা, বিজ আর স্মল, মৌমাছি হয় ছোট। ওয়ার্পস আর বিগ, ওয়ার্পস মানে হচ্ছে বলতা, বলতা হয় বড়। তাহলে এখানে ছোট এবং বড় দুটো বিপরীত ধারণা দিচ্ছে এবং দুটো আলাদা আলাদা জিনিসের কথা বলা হচ্ছে। বিজ আর ওয়ার্পস আলাদা জিনিস, তাহলে কি হবে? বিজ আর স্মল বাট ওয়ার্পস আর বিগ। তাহলে মৌমাছিগুলো হয় ছোট কিন্তু বলতাগুলি হয় বড়, বলতারা। জিয়ারটা, ইন এ ক্রিকেট ম্যাচ উই নিড এ ব্যাট, একটি ক্রিকেট ম্যাচে আমাদের একটা ব্যাট দরকার হয়। উই অলসো নিড এ বল, আমাদের একটা বলও দরকার হয়। তাহলে একটা ক্রিকেট ম্যাচে আমাদের ব্যাট এবং বল দুটোই দরকার হয়। তাহলে কি হবে? ইন এ ক্রিকেট ম্যাচ উই নিড বোথ, বোথ মানে উভয়, যেটা আমি বলছি দুটোই, সেটা হচ্ছে উভয়, উভয়, এ ব্যাট অ্যান্ড এ বল। একটি ক্রিকেট ম্যাচে আমাদের একটি ব্যাট এবং বল উভয়ই দরকার হয়। এরপর অ্যাক্টিভিটি 3 বলছে অড ওয়ান আউট, মানে অড শব্দটা বেছে বের করতে হবে। ইন ইচ সেট, মানে প্রত্যেক সেটে দেয়ার ইজ এ ওয়ার্ড দ্যাট ডাজ নট ফিট উইথ রেস্ট অফ দ্য ওয়ার্ডস, যেটা বাকি শব্দগুলোর সঙ্গে মিলছে না। ইন দ্য সেট আইডেন্টিফাই অ্যান্ড আন্ডারলাইন দ্য ওয়ার্ড, সেই শব্দটা চেনার চেষ্টা করে আন্ডারলাইন করো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করা আছে। ধরো কোনো একটা সেটে 5টা ফলের নাম বলে দিল, আম, জাম, কলা, পেয়ারা, লেবু, তার সঙ্গে গোলাপ দিয়ে দিল। তাহলে গোলাপটা তো ওর সাথে ম্যাচ করছে না, সেটাই অড, সেটাকেই আমাদের দাগ দিয়ে চিহ্নিত করতে হবে। তাই এটা অত্যন্ত সহজ, তাই তোমরা নিজেরা পড়ে করার চেষ্টা করো ভিডিওটা পজ করে, এবং তারপর আমার আনসারের সঙ্গে মিলিয়ে নাও। দেখো এটা টিচার, স্টুডেন্ট, চক, টল, ডাস্টার। এবার দেখো টিচার, স্টুডেন্ট, চক, ডাস্টার এগুলো সবগুলোই কি হচ্ছে? ক্লাসরুম সম্বন্ধীয়, মানে ক্লাসরুমে থাকে এই জিনিসগুলো। কিন্তু টল, টল মানে লম্বা, এটা একটা অ্যাডজেক্টিভ, সম্পূর্ণ এর সাথে মানে অমিল যার, তাই টলটা হচ্ছে অড ওয়ান, টলের তলায় আন্ডারলাইন করা হয়েছে। বিয়েরটা ফুটবল, গোল, বিউটিফুল, ফিল্ড, প্লেয়ার। ফুটবল, গোল, ফিল্ড, প্লেয়ার এগুলো সবই প্লেগ্রাউন্ড, খেলার মাঠের সঙ্গে যুক্ত। খেলার মাঠে এই জিনিস শব্দগুলো আমরা ব্যবহার করি, কিন্তু এখানেও বিউটিফুল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ যার এদের সাথে কোনো মিল নেই, তাই বিউটিফুলটা আমরা আন্ডারলাইন করব অড ওয়ান হিসেবে। শেয়ারটা বুকস, নাইফ, পেন, পেপার, টেবিল। এখানে দেখো বুক, পেন, পেপার, টেবিল এগুলো সবই পড়ার সম্বন্ধীয়, পড়ার সরঞ্জাম। কিন্তু নাইস মানে সুন্দর, এটা একটা অ্যাডজেক্টিভ, তাই এটা হবে অড ওয়ান। ডিএরটা রেড, অ্যাপেল, গোয়াভা, ব্যানানা, ওয়াটারমেলন। দেখো অ্যাপেল, গোয়াভা, ব্যানানা, ওয়াটারমেলন এগুলো কি সবই ফ্রুট বা ফলের নাম। তাহলে এখানে রেডটা কিসের নাম? একটা কালারের নাম, তা ম্যাচ করছে না, তাই রেড হবে অড ওয়ান। ইয়েরটা রাইস, হুইট, বার্লে, সেরেলস, গোল্ডেন এগুলো সবই কি চাল, গম, বার্লি এগুলো সবই শস্য, কিছু শস্যের নাম। কিন্তু গোল্ডেন মানে সোনালি, এটা একটা রঙের নাম, তাই অড হবে। তাহলে এটা হচ্ছে আন্ডারলাইন করলাম। এফেক্টটা স্পিনাচ, ক্যাবেজ, টেস্টি, কলিফ্লাওয়ার, অনিয়ন্স এগুলো দেখো সবই ভেজিটেবলসের নাম, কিন্তু টেস্টি মানে সুস্বাদু এটা কিন্তু নয় কোনো ভেজিটেবলসের নাম, তাই টেস্টি এটা হবে, এটা আমরা আন্ডারলাইন করবো, এটা হবে অড ওয়ান। এবার দেখো অ্যাক্টিভিটি 4 বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। এখানেও সেই দুটো করে অপশান দেওয়া আছে, যে ফর্মটা ভার্বের সঠিক হবে সেটা তোমায় বেছে বসাতে হবে। দেখো এটা মাই
English textbook have or has 138 pages. আমার ইংরাজি টেক্সট বুকে আছে, হ্যাভ বা হ্যাজ দুটোরই মানে কি আছে 138 পেজেস, মানে 138টা পাতা আছে আমার ইংলিশ টেক্সট বুকে। তো ইংলিশ টেক্সট বুক এটা কি একটা জিনিস, যেহেতু সিঙ্গুলার নাম্বার তাই এখানে আমার অপশন হয়ে যাবে হ্যাজ। বিয়েরটা, আওয়ার ক্লাস হ্যাজ আর হ্যাভ 30 স্টুডেন্টস। আমাদের ক্লাসে আছে 30 জন ছাত্র। তো আমাদের ক্লাস সেটাও কিন্তু একটাই জিনিস, সিঙ্গুলার, তাহলে হবে হ্যাজ। শিয়েরটা, মাই স্কুল হ্যাভ আর হ্যাজ এ বিগ প্লেগ্রাউন্ড। আমাদের স্কুলের আছে একটি বড় খেলার মাঠ, তাহলে মাই স্কুল একটা সিঙ্গুলার নাম্বার, একটাই জিনিস, তাহলে কী হয়ে যাবে হ্যাজ। ডিয়েরটা, উই হ্যাজ আর হ্যাভ এ বিউটিফুল গার্ডেন। আমাদের আছে একটা সুন্দর বাগান, তাহলে উইয়ের পরে কি হবে হ্যাভ। ইয়েরটা, অল মাই ফ্রেন্ডস হ্যাভ আর হ্যাজ সাম ইন্টারেস্ট ইন স্পোর্টস। আমাদের সকল বন্ধুদের কিছু খেলায় কিছু আগ্রহ আছে, তাহলে এখানে কি হবে হ্যাভ। এবার অ্যাক্টিভিটি 5, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। যথাযথ আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করো। দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিভড ড্যাশ দ্য 19th century India when very few people went ড্যাশ স্কুল। তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাস করতেন ড্যাশ দ্য 19th century, তাহলে কী হবে ইন দ্য 19th century, 19th centuryতে, 19th century ভারতবর্ষে যখন ভেরি ফিউ পিপল, খুব কম লোক, ওয়েন্ট টু স্কুল, স্কুলে যেত। হি ফাউন্ডেড ড্যাশ স্কুল ড্যাশ ক্যালকাটা হুইচ ওয়াজ ল্যাটার নোন অ্যাজ বিদ্যাসাগর কলেজ। তিনি কলকাতায় একটি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন, তাহলে কী হবে একটি স্কুল, তিনি প্রতিষ্ঠা করেছিলেন একটি স্কুল, এ স্কুল ইন ক্যালকাটা, ক্যালকাটা বড় জায়গা তাই তারা হবে ইন ক্যালকাটা হুইচ ওয়াজ ল্যাটার নোন অ্যাজ বিদ্যাসাগর কলেজ, যেটা পরবর্তীকালে বিদ্যাসাগর কলেজ নামে পরিচিত হয়েছিল। হি রোড ড্যাশ বেঙ্গলি প্রাইমার হুইচ ইজ ইউজড ইভেন টুডে। তিনি লিখেছিলেন বেঙ্গলি প্রাইমার, মানে বাংলা বর্ণ পরিচয়। তাহলে এই যে বেঙ্গলি, বিটা দেখো ক্যাপিটালে আছে, তার মানে বুঝতে পারছো এটা কি প্রপার নাউন, সেক্ষেত্রে আমাদের অবশ্যই দ্য করতে হবে। হি রোড দ্য বেঙ্গলি প্রাইমার, তিনি বর্ণ পরিচয় লিখেছিলেন, হুইচ ইউজড ইভেন টুডে, যে এটা আজও ব্যবহৃত হয়। উই আর প্রাউড ড্যাশ বিদ্যাসাগর ফর হিজ গ্রেট ওয়ার্ক ড্যাশ দ্য ফিল্ড ড্যাশ এডুকেশান। তাহলে কী হবে উই আর প্রাউড, সবসময় প্রাউডের পর অফ হবে। আমরা বিদ্যাসাগরকে নিয়ে গর্বিত, ফর হিজ গ্রেট ওয়ার্ক, তার মহান কাজের জন্য, ইন দ্য ফিল্ড অফ এডুকেশান মানে শিক্ষার জগতে, ইন দ্য ফিল্ড বা শিক্ষার ক্ষেত্রে, ইন দ্য ফিল্ড অফ এডুকেশান। এবার দেখো অ্যাক্টিভিটি 6, আন্ডারলাইন দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। ব্র্যাকেটে যে ভার্বের সঠিক ফর্মটার তলায় আন্ডারলাইন করতে হবে। দ্য সান রাইজ আর রাইজেস আর রোজ ইন দ্য ইস্ট। সূর্য পূর্ব দিকে উদিত হয়, এটা তো হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, রোজকার ঘটনা, তাই আমাদের এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, সেক্ষেত্রে ভার্বের সঙ্গে এস বা ইয়েস, তাহলে কী হবে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। বিয়েরটা, হোয়েন ডু ইউ গো অর গোজ অর ওয়েন টু স্কুল। তুমি কখন স্কুলে যাও, তাহলে একটা ডু আছে, তার মানে আমাকে এটাই বুঝতে হবে এটা প্রেজেন্ট টেন্স, তাই এই ওয়েনটা তো একদমই হবে না, কিন্তু ইউ আছে, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নেই, তাই আমাদের এই গোটার তলে আন্ডারলাইন করতে হবে। হোয়েন ডু ইউ গো টু স্কুল। শিয়েরটা, টু অ্যান্ড টু মেক্স মেক্স 4, 2 এবং 2-এ 4 হয়। 2 অ্যান্ড 2, যেহেতু এটা একটাই ধারণা দিচ্ছে এবং 2 এবং 2-এ 4ই হয়, একটা জিনিস, তাই এটা হবে মেক্স। ডিয়েরটা, দ্য গ্রেট স্কলার ভূপদেব রাইট অর রাইটস আর রোড মুগ্ধবোধ। মহান পণ্ডিত ভূপদেব লিখেছিলেন মুগ্ধবোধ নামে একটি বই লিখেছিলেন, যেহেতু এটা অতীতকালের ঘটনা, অতীতকালকে নির্দেশ করছে, তাই ভার্বের পাস্ট ফর্ম রোড। ইয়েরটা, রবার্ট ব্রুস ফাইটস আর ফোর্ট হার্ড টু রিগেইন হিজ কিংডম। তার রাজত্ব ফিরে পেতে রবার্ট
রুশ কঠিন লড়াই করেছিলেন, তাহলে এটাও কি পাস্ট টেন্সে, তাই ফট হবে। এবার অ্যাক্টিভিটি 7, রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এই যে নিচের শব্দগুলো, এদের অপোজিট শব্দ লেখো। দেখো প্রথমে দেখো কি আছে অপোজিট শব্দ। গুড, গুড মানে ভালো, ব্যাড মানে খারাপ, ফ্যাট মানে মোটা, থিন মানে রোগা, ওয়াইজ মানে বিচক্ষণ বা জ্ঞানী ব্যক্তি, তার অপোজিট হচ্ছে ফুল মানে বোকা, ডাল মানে অনুজ্জ্বল, ব্রাইট মানে উজ্জ্বল, ওল্ড মানে হচ্ছে বৃদ্ধ, ইয়ং মানে হচ্ছে নবীন, ওয়ার্ম মানে গরম, কোল্ড মানে ঠান্ডা, কাইন্ড মানে দয়ালু, আনকাইন্ড মানে নির্দয়, হ্যাপি মানে সুখী, স্যাড মানে দুঃখিত, টল মানে লম্বা, শর্ট মানে বেটে। এরপরে অ্যাক্টিভিটি 8, অ্যাক্টিভিটি 8-এ কী বলা হচ্ছে, মেক নিউ ওয়ার্ডস বাই জয়নিং লেস to the words in the given boxes and fill in the blanks, one is done for you। এই যে শব্দগুলো আছে হেল্প বক্সে, এগুলোর সাথে লেস যুক্ত করে নতুন ওয়ার্ড গঠন করে শূন্যস্থানগুলো পূরণ করো। যেমন হেল্প আছে, হেল্পলেস, হেল্পলেস মানে হচ্ছে অসহায়, হার্ম, হার্ম মানে ক্ষতি, হার্মলেস মানে মানে যেটা ক্ষতিকর নয়, রেস্ট, রেস্ট মানে বিশ্রাম, কিন্তু রেস্টলেস মানে চঞ্চল, পাওয়ার, তার সাথে তাহলে লেস দিয়ে কী হবে, পাওয়ারলেস। তো আমরা কি বোঝাতে পারি, যেমন ওয়াটার ইজ এ কালারলেস লিকুইড, জল একটি কালারলেস মানে যার কোনো রং নেই। বিয়েটা কী হবে, রীতা ওয়াজ ড্যাশ অ্যাজ সি হ্যাড ফিভার, রীতার যেহেতু জ্বর হয়েছিল তাই রীতা কী হয়েছিল, রেস্টলেস মানে চঞ্চল হয়ে পড়েছিল। শিয়ারটা, পিপল অফেন বিকাম ড্যাশ ডিউরিং এ ন্যাচারাল ক্যালামিটি, প্রাকৃতিক বিপর্যয়ের সময় লোকেরা কী হয়ে পড়ে, অসহায় হয়ে পড়ে, তাহলে গৃহহীন হয়ে পড়ে, তাহলে হয়ে যাবে হোমলেস। ডিয়ারটা, স্নেক ইজ ড্যাশ ইফ নট ডিস্টার্ব, একটা সাপ কোনো ক্ষতি করে না যদি না তাকে বিরক্ত করা হয়, তাহলে এটা কী হবে, হার্মলেস। ইয়েরটা, দ্য কিং বিকেম ড্যাশ আফটার হিজ ব্রাদার বিট্রেড হিম, রাজা শক্তিহীন হয়ে পড়েছিল, তাহলে কি হবে, পাওয়ারলেস। এফেক্টটা, এ সেন্টেন্স ইজ ড্যাশ উইদাউট এ ভার্ব, একটি সেন্টেন্স অর্থহীন, ভার্ব ছাড়া, তাহলে কি হবে, মিনিংলেস। এরপরে অ্যাক্টিভিটি 9, অ্যাক্টিভিটি 9 বলছে, ইয়োর ফ্রেন্ড হ্যাজ রিটেন দিস প্যাসেজ বাট দেয়ার আর মিস্টেকস ইন এভরি লাইন্স, তোমার বন্ধু এই প্যাসেজটা লিখেছে কিন্তু সেখানে প্রত্যেক লাইনে কিছু ভুল আছে, সেগুলো তোমাকে সংশোধন করতে হবে। আন্ডারলাইন দ্য মিস্টেকস অ্যান্ড কারেক্ট দেম, ভুলগুলো সংশোধন করো। ওয়ান ইজ ডান ফর ইউ, কী লেখা আছে, হেডিংটা দ্য হিস্ট্রি অফ চেস, চেস মানে দাবা, দাবার ইতিহাস। অলমোস্ট 200,000 years ago a board game was played at India, কিন্তু দেখো এখানে অ্যাট ইন্ডিয়া হবে না, ইন্ডিয়া যেহেতু বড় জায়গা, একটা দেশের নাম, তাই তার আগে কী হবে, ইন ইন্ডিয়া। ইট ওয়াজ কল চতুরঙ্গ, এটাকে চতুরঙ্গ বলা হতো, কিন্তু এই যে প্যাসিভ ভয়েস এখানে কিন্তু কল হবে না, কি হয়ে যাবে, এটা কল্ড। তাহলে এখানে ভুলটা কি, কল কেটে আমাদেরকে কল্ড করতে হবে। ইট ওয়াজ কল্ড চতুরঙ্গ। ইট ওয়াজ ভেরি পপুলার অ্যামং কিংস, ওয়ারিয়র্স অ্যান্ড স্কলার্স, এটা রাজা, যোদ্ধা এবং পণ্ডিতদের মধ্যে খুবই জনপ্রিয় ছিল, তাহলে এটা কী হবে, ভেরি পপুলার অ্যামং দ্য কিংস, রাজাদের মধ্যে, অ্যামং দ্য কিংস। চতুরঙ্গ মিন 4 লিম্ব, চতুরঙ্গ কথার অর্থ হলো 4টি অঙ্গ, তাহলে চতুরঙ্গ এটা হচ্ছে মিন হবে না, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এটা হয়ে যাবে মিন্স। চতুরঙ্গ মিন্স 4 limbs. It represents the 4 groups of the army, এটা সেনাবাহিনীর 4টি দলকে বোঝায়। The warriors who fought on elephants, the cavalry, the charioteers and the
ফ্যান্ট্রি এই 4টে দলকে বোঝায়। ফ্রম ইন্ডিয়া দ্য গেম ওয়েন্ট টু দ্য পার্সিয়া হোয়ার ইট ওয়াজ কল্ড শতরঞ্জ। এখান থেকে খেলাটা পার্সিয়ায় গিয়েছিল, যেখানে এটাকে শতরঞ্জ বলে ডাকা হতো। Some of the words we now use in chess were used in Persia. এই যেটা ইউজ হবে না, কি হবে? ইউজড। এটা ব্যবহৃত হতো, ইউজড হবে, ইউজের জায়গা ইউজড। The term checkmate was earlier কল। এই যে আগে ডাকা হতো প্যাসিভ ভয়েস, তাই এটা কল হবে না, কি হবে? কল্ড। CALLED, কল্ড হবে, CALLED, কল্ড শাহমান or the king is dead. From Persia the game went to the Europe. পার্সিয়া থেকে খেলাটা ইউরোপে গিয়েছিল। দ্য গেম ওয়াজ নাও বিন কল্ড চেস। তাহলে এটা ওয়াজ কি হতে পারে? নাও আর ওয়াজ একসাথে হতে পারে না, তাহলে সেটা কি হয়ে যাবে? ইজ। এখন বলা হয় ইজ নাও বিন কল্ড চেস। ইজ নাও, আবার বিনটাও হবে না, ইজ নাও কল্ড, এটাকে এখন ডাকা হয় চেস বা দাবা বলে। এই ভুলগুলো ছিল, আমরা তাহলে এগুলো সংশোধন করলাম। এরপর দেখো অ্যাক্টিভিটি 10 কি বলছে? হোয়াট ডু উই কল দ্য পিপল হু লিভ ইন দ্য ফলোয়িং কান্ট্রিজ। অর্থাৎ এখানে কিছু কান্ট্রির নাম বলা হয়েছে, সেই কান্ট্রিতে যে লোকেরা থাকে তাদেরকে আমরা কি বলি। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করা আছে। যেমন দেখো ইন্ডিয়া, দেশের নাম কি? ইন্ডিয়া। সেখানে যারা থাকে তাদেরকে কি বলা হয়? ইন্ডিয়ান। তেমনি পরের দেশের নাম আছে কি? ইরান। তাহলে ইরানে যারা থাকে তাদের আমরা কি বলবো? ইরানিয়ান। তারপরে দেখো ইতালি আছে, তাহলে ইতালিতে যারা থাকে তাদেরকে আমরা কি বলবো? ইটালিয়ান, LIAN। বানানগুলো তোমাদের এখানে একটু খেয়াল করতে হবে। যেমন এটা রাশিয়া আছে, তাহলে সেটা কি হবে? রাশিয়ান, RUSSIAN। তারপরে কি আছে? কানাডা আছে, তাহলে ন্যাশনালিটি কি হবে? এটা সেখানকার লোকেদের আমরা কি বলবো? কানাডিয়ান। আমেরিকা আছে, তাহলে আমেরিকা যারা থাকে তাদেরকে আমরা কি বলবো? আমেরিকান। চায়না আছে, চায়না যারা থাকে তাদেরকে আমরা বলি চাইনিজ। বানানটা কি হবে? CHINESE। তারপরটা দেখো নেপাল আছে, নেপালে যারা থাকে তাদের আমরা বলবো নেপালিস, NEPALESE। জাপান আছে, তাহলে জাপানিজ, JAPANESE। পাকিস্তানে যারা থাকে তাদের আমরা বলবো পাকিস্তানি, PAKISTANI। ইংল্যান্ডে যারা থাকে তাদেরকে আমরা বলি ইংলিশ। দেখো এরপর দেখো অ্যাক্টিভিটি 11। অ্যাক্টিভিটি 11-এ কি বলেছে? এবার অ্যাক্টিভিটি 11-এ বলা হচ্ছে মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং অ্যাডভার্ব। এখানে কিছু অ্যাডভার্ব দেওয়া আছে, এগুলো দিয়ে মেক সেন্টেন্স করতে হবে, মানে বাক্য রচনা ইংরাজিতে। স্লোলি মানে ধীরে ধীরে, ফাস্ট মানে দ্রুত, নাও মানে এখন, অফেন মানে প্রায়, সামটাইমস মানে কখনো কখনো। দেখো প্রথমে কি আছে? স্লোলি মানে ধীরে ধীরে, তাহলে কি হবে? মাই গ্র্যান্ডফাদার ওয়াক্স ভেরি স্লোলি। আমার ঠাকুরদা খুব ধীরে ধীরে, খুব আস্তে আস্তে হাঁটে। তারপরে ফাস্ট, দিস কার রানস ভেরি ফাস্ট। এই গাড়িটা খুব জোরে যায়। নাও মানে এখন, আই অ্যাম রিডিং নাও, আমি এখন পড়ছি। অফেন মানে প্রায়, মাই পেট ক্যাট অফেন প্লেস উইথ মি। আমার পোষা বেড়াল প্রায় আমার সঙ্গে খেলে। সামটাইমস মানে কখনো কখনো, দ্য স্টুডেন্ট সামটাইমস ফরগেটস টু ডু হিজ লেসন্স। বলছি ছাত্রটি কখনো কখনো তার পড়া করতে ভুলে যায়। তাহলে এই হচ্ছে এই মেক সেন্টেন্সগুলো। এরপর এছাড়া তোমরা তোমাদের নিজেদের মতো সুন্দর ছোট ছোট বাক্য করতে পারো। এরপরে দেখো অ্যাক্টিভিটি 12। অ্যাক্টিভিটি 12-এ কী বলা হয়েছে? রাইট দ্য পাস্ট ফর্মস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। অর্থাৎ
লেখো, রাইট মানে লেখো। দ্য পাস্ট ফর্মস মানে অতীত রূপ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, এই নিচের শব্দগুলি। জানো যে ভার্বগুলোর 3টে ফর্ম হয়, প্রেজেন্ট মানে বর্তমান, পাস্ট অতীত এবং পাস্ট পার্টিসিপল। এই 3টে ফর্ম আমরা কনজুগেশন চার্টে পাই। তো এখানে আমাদেরকে এই ওয়ার্ডগুলো, এই ভার্বগুলোর পাস্ট ফর্মটা লিখতে বলেছে। পুট, এর পাস্ট ফর্ম হিসেবে আমরা কি পাবো, সেটা পুটই হবে। পুটের পাস্ট ফর্ম পুটি। পুটের 3টে ফর্ম পুট, পুট, পুট। এরপরে আছে মিট, MEET, মিট, এর পাস্ট ফর্ম কী হবে, মেট, MET, মানে ডবল ইটা একটা ই হয়ে যাবে। এরপর কি দেখছো, জাম্প, এর পাস্ট ফর্ম কী হবে, জাম্প, JUMPED, জাম্প। এরপরে স্লিপ, স্লিপের পাস্ট ফর্ম কী হবে, স্লেপ্ট, SLEPT। এরপর কি আছে, ক্রাই আছে, ক্রাইটা কি হয়ে যাবে, ক্রাইড, CRYটা আই হয়ে যাবে, IED, ক্রাইড। এরপর কি আছে, নীল, KNEEL, নীল মানে হাঁটু গেড়ে বসা, তার পাস্ট ফর্ম হয়ে যাবে নেল্ট, KNELT। এগুলো হলো অ্যাক্টিভিটি 12-এর আনসার্স। এরপরে দেখো অ্যাক্টিভিটি 13, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। অর্থাৎ 3টে করে ফর্ম দেওয়া হয়েছে, যেটা সঠিক সেটার মাথায় টিক দাও। দে গোজ, আর গোয়িং অর ওয়াজ গোয়িং টু স্কুল, তারা স্কুলে যাচ্ছে। দেখো গোজটা তো হবেই না, কেননা ভার্বের সঙ্গে ইএস যুক্ত আছে। সেটা কখন হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গেই কেবলমাত্র ইএস যুক্ত হয়। দে তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, দে তো প্লুরাল নাম্বার, থার্ড পারসন কিন্তু প্লুরাল নাম্বার। তাহলে এবার ওয়াজ গোয়িং, ওয়াজও হতে পারে না প্লুরালের সঙ্গে, তাই অবশ্যই আর গোয়িং, তারা স্কুলে যাচ্ছে, দে আর গোয়িং টু স্কুল। বিয়েরটা, হি লিভ অর লিভস অর হ্যাভ লিভড উইদিন হিজ মিনস। তো এখানে হি এর সঙ্গে শুধু লিভ হবে না, কেন, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হ্যাভ লিভড, হি এর পরে তোমরা জানো হ্যাজ বসে, হ্যাভ বসে না, তাই এটাও হবে না। তাহলে কি হয়ে যাবে, এই যে লিভস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এস যুক্ত হয়েছে। এরপরটা দেখো, শিয়েরটা, সি অ্যান্ড হার ফ্রেন্ডস গো অর ওয়েন্ট অর গোজ টু দ্য পিকনিক ইয়েস্টারডে। এখানে তো ইয়েস্টারডে বলাই আছে, ইয়েস্টারডে মানে জানবে গতকাল, এরকম থাকলে তার মানে কি পাস্ট টেন্স। তাহলে সে এবং তার বন্ধুরা গতকাল পিকনিকে গিয়েছিল, তো গো তো হবে না, যেহেতু গতকাল বলেছে, গোজ তো হবেই না, কেননা ভার্বের সাথে ইএস যুক্ত আছে, আর এটা প্লুরাল নাম্বার হয়ে গেছে, সি অ্যান্ড হার ফ্রেন্ডস মিলে, তাই কি হয়ে যাবে, এটা ওয়েন্ট হয়ে যাবে। ডিয়েরটা, রহিম অ্যান্ড আই ইট অর এট অর ওয়ার ইটিং হোয়েন দ্য বেল র্যাং। অর্থাৎ রহিম আর আমি খাচ্ছিলাম, হোয়েন যখন, দ্য বেল র্যাং ঘন্টা বেজেছিল। তাহলে পাস্ট টেন্স, তাহলে এটা কি হবে, রহিম আর আমি কাজটা করছিলাম, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস। রহিম অ্যান্ড আই দুজন আছে যেহেতু প্লুরাল, তাই ওয়ার ইটিং। তাহলে রহিম অ্যান্ড আই ওয়ার ইটিং হোয়েন দ্য বেল র্যাং। ইয়েরটা, দ্য স্ট্রাইকার স্কোর অর ইজ স্কোরিং অর স্কোরড এ গোল ইন দ্য ফুটবল ম্যাচ ইয়েস্টারডে। গতকাল, আবার সেই গতকাল, তার মানেই পাস্ট টেন্স, তাহলে এটা কি হয়ে যাবে, অবশ্যই স্কোরড হয়ে যাবে, পাস্ট টেন্স, ইজ স্কোরিং হবে না, আর স্কোরও হবে না। এরপর দেখো অ্যাক্টিভিটি 14, অ্যাক্টিভিটি 14-এ কী বলা হয়েছে, ক্লাসিফাই দ্য ফলোয়িং নাউন্স ইন দ্য চার্ট গিভেন বিলো। এখানে কিছু নাউন দেওয়া আছে, সেই নাউনগুলোকে যথাযথ ঘরে আমাদের বসাতে হবে। তো দেখো নাউন প্রথমে কাকে বলে আমি একবার বলছি না, যে ওয়ার্ডের দ্বারা কোনো ব্যক্তি, বস্তু ইত্যাদির নাম বোঝায়, ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদি কোনো বিষয়ের নাম বোঝায়, তাকে বলা হয় নাউন। তো এই নাউনকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি, কমন নাউন, প্রপার নাউন, মেটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন এবং কালেকটিভ নাউন। কমন নাউন মানে কি, সবটা একসাথে বোঝাচ্ছে, মানে পুরো জাতিটাকে, যে মেয়ে, গরু, ছেলে ইত্যাদি, মানে পুরো জাতিটাকে বোঝানো হচ্ছে। প্রপার নাউন মানে কোনো জিনিসকে নির্দিষ্ট করছে, তার নামটা বলে দিচ্ছে। ধরো আমি একটা বললাম সীতা একটি মেয়ে, মানে সীতা ইজ এ গার্ল, এখানে কিন্তু সীতা একজনের নাম নির্দিষ্ট করা হচ্ছে,
সেটা প্রপার নাউন। কিন্তু গার্লও নাউন, সেটা কী হবে? গার্ল মানে মেয়ে, সমস্ত মেয়েদের বোঝানো হচ্ছে, সেক্ষেত্রে গার্লটা হয়ে যাবে কমন নাউন। মেটেরিয়াল নাউন মানে কোনো বস্তু, যেমন উড মানে কাঠ, আয়রন মানে লোহা ইত্যাদির নাম হলো সেটা মেটেরিয়াল নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে যেটা বিমূর্ত, চোখে দেখা যায় না, দয়া, মায়া, ভালোবাসা ইত্যাদি। কালেকটিভ নাউন মানে সমষ্টি বোঝাচ্ছে, সৈন্যদল, ক্লাস মানে অনেককে নিয়ে একটা জিনিস বোঝাচ্ছে, একটা সমষ্টি বোঝাচ্ছে, সেটা হচ্ছে কালেকটিভ নাউন। এবার আমাদের এখানে যেগুলো আছে সেগুলো এই ঘরে আমাদের বসাতে হবে। তো দেখো, কাউ, কাউ মানে কি? কাউ মানে গরু, তাহলে পুরো সমগ্র জাতিকে বোঝানো হচ্ছে, নির্দিষ্ট করে কোনো গরুর নাম দেওয়া হচ্ছে না, তাহলে কাউ হয়ে যাবে কমন নাউন। ফ্লিট, ফ্লিট হচ্ছে পাল, এক পাল, তাহলে সেটা সমষ্টিকে বোঝাচ্ছে, তাই এটা কালেকটিভ নাউনের ঘরে বসবে। বিদ্যাসাগর, একজন ব্যক্তির নাম নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, তাই সেটা বিদ্যাসাগরটা প্রপার নাউনের ঘরে বসবে। এরপরে চক, চকটা তাহলে কি হচ্ছে না, একটা বস্তুকে বোঝাচ্ছে, তাই সেটা মেটেরিয়াল নাউনের ঘরে বসবে। এরপরে অনেস্টি মানে সততা, দেখো এটা চোখে দেখা যায় না, বিমূর্ত একটা জিনিস, সততা আমরা, কারণ সততা আমরা বুঝতে পারি, সেটা কিন্তু চোখে কি দেখতে পাই? এই গুণ, কোনো গুণ যেমন সততা, এটা তো চোখে দেখতে পাচ্ছি না, বিমূর্ত, তাই সেটা হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে গার্ল মানে মেয়ে, তাহলে সব মেয়েকে বোঝানো হচ্ছে, গার্লটাই কমন নাউন। ডগ, তাহলে সমস্ত কুকুরকে বোঝানো হচ্ছে, তাই ডগও হচ্ছে কমন নাউন। রবার্ট ব্রুস, নাম বোঝানো হচ্ছে নির্দিষ্ট করে, তাই এখানে বসবে রবার্ট ব্রুস। রিং, রিং মানে কি? আংটি, একটা জিনিসকে বোঝানো হচ্ছে, তাই সেটা হয়ে যাবে মেটেরিয়াল নাউন। ফ্রেন্ডশিপ বন্ধুত্ব, আবার দেখো বিমূর্ত জিনিস, দেখা যায় না কিন্তু চোখে বন্ধুত্বকে, তাই ফ্রেন্ডশিপ এটা হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। টেবিল, একটা বস্তুকে বোঝানো হচ্ছে, তাই সেটা হয়ে যাবে প্রপার নাউন। হার্ট মানে পাল, তাহলে একটা সমষ্টিকে বোঝানো হচ্ছে, হার্ট বসালাম। ক্লাস, এটাও একটা সমষ্টিকে বোঝানো হচ্ছে, একটা শ্রেণী। টেলিভিশন, টেলিভিশন কি? একটা বস্তুকে বোঝানো হচ্ছে, তাই মেটেরিয়াল নাউন। টিচার, টিচার মানে যে কোনো শিক্ষককে বোঝানো হবে, কোনো নির্দিষ্ট করে টিচারের কোনো নাম দেয়নি, তাই টিচার হয়ে যাবে কমন নাউন। রবীন্দ্রনাথ, নামটা নির্দিষ্ট করে দিয়েছে, তাই রবীন্দ্রনাথ হয়ে যাবে প্রপার নাউন। ট্রুথফুলনেস মানে সত্যবাদিতা, তাহলে এটাও একটা বিমূর্ত গুণ, যেটাকে আমরা চোখে দেখতে পাই না, তাই সেটা অ্যাবস্ট্রাক্ট নাউনের ঘরে হয়ে যাবে। বেঞ্চ, একটা বস্তুকে বোঝাচ্ছে, তাই মেটেরিয়াল নাউনে বসবে। এনমিটি মানে শত্রুতা, এটাও তাহলে বিমূর্ত, চোখে দেখতে পাই না, এমন একটা গুণ, শত্রুতা। ফুটবল, ফুটবল তাহলে কী হবে? একটা বস্তুকে বোঝাচ্ছে, তাই এটা হয়ে যাবে মেটেরিয়াল নাউন। তাহলে আজ আমরা এই অ্যাক্টিভিটি 14 পর্যন্ত আলোচনা করলাম। অ্যাক্টিভিটি 15 এবং অ্যাক্টিভিটি 16-এর ভিডিও আমাদের চ্যানেলে করা আছে, তোমরা সেটা অবশ্যই দেখে নিও। আজ এ পর্যন্তই, আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে।